আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বিশালগড়ে পশ্চিম লক্ষ্মীবিলে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও, আতঙ্কে এলাকাবাসী। ফের রাস্তায় টেট 2 উত্তীর্ণরা, চাকরির দাবিতে বিক্ষোভ, পুলিশের হাতে আটক একাধিক প্রার্থী। নারী স্বনির্ভরতার লক্ষ্যে রূপাইছড়ি ব্লকের উদ্যোগ, 26-27 তারিখে বসছে 2 দিন ব্যাপী সখী শিল্প মেলা। জিবি ট্রমা সেন্টারের ডাক্তার স্বাস্থ্যকর্মীরা নভেম্বর মাস থেকে বেতন পাচ্ছেন না, অনিশ্চয়তায় কর্মজীবন। পারিবারিক কলহের জেরে কুঠার দিয়ে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামী। ত্রিপুরায় কুকুর পাচার চক্র ফের সক্রিয়, চাকমাঘাটে দেশি কুকুর উদ্ধার। 30 বছরের পলাতক পর ন্যায় বিচার, প্রেমে প্রত্যাখ্যানের জেরে খুন, অভিযুক্তের যাবজ্জীবন। নতুন স্বপ্ন নতুন দায়িত্ব, মৎস্য দপ্তরে 52 জন অফিসারের হাতে যোগদানের অফারপত্র। এখন সংবাদ বিস্তারিত। নিরাপত্তাহীনতার ছায়ায় দিন কাটছে বিশালগড়বাসীর। একের পর এক চুরির ঘটনা ক্রমেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশালগড় মহকুমার পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় কানুরঞ্জন সাহার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, বাড়ির সদস্যরা অসতর্কতার সুযোগ নিয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার সহ উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর পরিবারটি বিষয়টি টের পেয়ে হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে মঙ্গলবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে বিশালগড় থানার পুলিশ। ইতিমধ্যে আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের খোঁজে তদন্ত এগিয়ে চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিশালগড় মহকুমায় বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, টহল বৃদ্ধি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি ওই প্রথম আইসে তো ফুলটি পাচ্ছি, দিচ্ছে এই দরজাটা খোলা মানে আমি আবার এই দরজাটা লাগাইছি, আমি বাতাসে খুললে গেছে না। এরপর এখানে ফুলটি ফাটতাছি, এর মধ্যে দেখি এই ঢিলে তালা নেই। এরপরে দেওয়া ওই ঘরের দরজা তালা নেই। এর মধ্যে আমি আমার মেয়ের ডাক দিয়া কইতেছি আর কি, যে কুটু কুটু তারা বাড়ির মধ্যে চুর আইছে। তো এর মধ্যে এখন আমি আবার গেছি, গিয়ে আসে যাতে পাশে বাড়ি, তাই মামারা ডাক দিচ্ছে, দেওয়ানোর পরে আইয়া সেটা দেখছে। এর মধ্যে সবাই আইয়া দেখতেছে। বাড়ির মালিক কি বাড়িতে ছিল না? বাড়িতে ছিল না, তাই গয়া গেছে ওই মার অস্থি দেওয়ার জন্য। কি ভাবছেন, মানে বাড়ির মালিকের অনুপস্থিতিতে এরকম একটা চুরির কাণ্ড, মানে কি হতে পারে, মানে কে হতে পারে, কি ভাবছেন? এটা তো বুঝতে পারি না, আমি জানি না। বাড়ির মালিকের নাম? কানুরঞ্জন সাহা। আপনার নাম? পার্বতী দাস। এটা কোন এলাকা? এটা পশ্চিম লক্ষ্মীবিল। অপেক্ষার প্রহর যেন আর শেষই হচ্ছে না। চাকরির আশায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন প্রার্থীরা। সেই ক্ষোভ থেকেই ফের রাস্তায় নামলেন 2024 সালে টেট 2 উত্তীর্ণ বেকাররা। চাকরির দাবিতে তারা সংগঠিত হয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। প্রার্থীদের দাবির যোগ্যতা অর্জনের পরও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি জারি ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করার দাবিতে তারা প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। চাকরি প্রার্থীদের একটাই দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দুর্ভাগ্যবশত আমি একজন টেট 2 কোয়ালিফাইড ওভারএজ ক্যান্ডিডেট। এখন তো আমি ওভারএজ হয়ে আজকে সিএম স্যার, মূলত আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার মানে বক্তব্যটা আমি তুলে ধরতে চাইছি। কারণ আমি নভেম্বর মাস থেকেই স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছি, অনেকবার দেখা করার জন্য করেছি যে আমার এজ পেরিয়ে যাচ্ছে বা অনেকজন আছে আমাদের সঙ্গে, খুব কম সংখ্যক, কিন্তু দেখা করতে পারছি না। সেশনের 2025-এ যে টেট পরীক্ষা হয়েছিল, এই টেট পরীক্ষায় কোয়ালিফাইড আমরা টেট 2-তে মোট আছি কতজন? আমরা 1488 জন আছি। এর মধ্য থেকে রিসেন্ট কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে নিয়োগ করা হবে টেট 2 শুধুমাত্র 1020 জন। কিন্তু 1020 জন যে সংখ্যাটা, এই সংখ্যা পরিপূর্ণভাবে সবাই নিয়োগ হবে না। কেননা রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করার ক্ষেত্রে 31% এসটি রিজার্ভেশন অনুযায়ী এই পোস্টের 317টা পোস্ট এসটি ডিজার্ভ করে।
এই 1020টা পোস্টের মধ্যে কিন্তু এসটি স্টুডেন্ট কোয়ালিফাইড আছে 138 জন, 128 জন কোয়ালিফাইড আছে। তাহলে বাকি যে পোস্টগুলো, ওই পোস্টগুলো অলরেডি অ্যাবলিশড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ ওটা কোয়ালিফাইড নেই। নারীর হাত ধরে বদলে যাচ্ছে গ্রাম বাংলার অর্থনীতি। এই বিশ্বাসকে সামনে রেখেই ব্যতিক্রমী এক উদ্যোগ নিল রূপাইছড়ি ব্লক প্রশাসন। নারী শক্তিকে প্রাধান্য দিয়ে আয়োজিত হতে চলছে 2 দিনব্যাপী সখী শিল্প মেলা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রূপাইছড়ি ব্লক প্রশাসনের বিডিও প্রীতম দেবনাথ এবং ব্লক চেয়ারম্যান রাখি ত্রিপুরা। বিডিও প্রীতম দেবনাথ জানান, আগামী 26 ও 27 ফেব্রুয়ারি এই 2 দিনব্যাপী সখী শিল্প মেলা অনুষ্ঠিত হবে। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর এসএইচজি সদস্যদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্টল থাকবে। স্থানীয় মহিলাদের হাতে তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে মেলায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে। প্রশাসনের আশা, এই মেলা শুধু পণ্য প্রদর্শনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং নারীদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার পথকে আরও সুদৃঢ় করবে। বিডিও বলেন, আমরা চাই নারীরা স্বাবলম্বী হোক, সমাজে নারীরা যেন বোঝা না হয়ে আত্মনির্ভর হয়ে ওঠেন, সেই লক্ষ্যেই আমরা নিয়মিত কাজ করে চলছি। সাংবাদিক সম্মেলনের শেষে ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। নারী শক্তির বিকাশ ও স্বনির্ভরতার পথে রূপাইছড়ি ব্লকের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সঙ্গে আমার ডান পাশে আছেন আমাদের রূপাইছড়ি ব্লকের মাননীয় চেয়ারপারসন রাখি ত্রিপুরা ম্যাডাম। সঙ্গে আমার বাদিকে আছে আমাদের টিআরএলেমের রূপাইছড়ি বিএমএম এর ব্লক মিশন কোঅর্ডিনেটর। তো আজকে আমরা এখানে যারা প্রেসের সাংবাদিকরা আছেন সবাইকে আমরা ডেকেছি আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আমরা আগামী 26 তারিখে এবং 27 তারিখে রূপাইছড়ি ব্লক প্রাঙ্গণে করতে যাচ্ছি। সেটার নাম হচ্ছে সখী শিল্প মেলা। সেটা প্রথম সখী শিল্প মেলা আমাদের ব্লকে আমরা অর্গানাইজ করতে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য হলো আমাদের এসএইচজি দিদিরা যারা বিভিন্নভাবে কাজ করছেন, বিভিন্ন প্রোডাক্টস তৈরি করছেন, তাদেরকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা, যাতে ওনারা কি করছেন লোকাল পাবলিক যাতে জানতে পারে। এছাড়াও আমাদের যারা লোকাল এখানে আছেন রেসিডেন্টসরা, ওনাদেরকে একটু আনন্দ দেওয়া। তো এই দুটো উদ্দেশ্য নিয়ে আমরা এই মেলাটা প্রথমবারের জন্য ব্লকে অর্গানাইজ করতে যাচ্ছি। প্রথম দিন আমাদের যে মেলা থাকছে 26 তারিখে, আমাদের ইনোগ্রেশন হবে 4:30 বিকেলবেলায়। তো ইনোগ্রেশন সেশনের পরে আমরা 4টা জিনিস করতে যাচ্ছি। আমাদের ব্লকের অফিসিয়াল লোগো আমরা লঞ্চ করব, সঙ্গে ব্লকের অফিসিয়াল ওয়েবসাইট আমরা লঞ্চ করছি, সঙ্গে ব্লকের অফিসিয়াল ক্যালেন্ডার এবং ব্লকের একটা ম্যাগাজিন আমরা ওই দিন লঞ্চ করব আমাদের যারা ডিগনিটারিজ থাকবেন ওনাদের হাত ধরে। এর পাশাপাশি আমাদের রূপাইছড়ি ব্লকের একটা ঐতিহ্য আমি বলবো, জুডো টিম আমাদের, ওই জুডো টিম ওনাদের প্রদর্শন করবেন, ওনাদের জুডো একটা উইমেন্স টিম থাকবে। সঙ্গে আমাদের বিভিন্ন লোকাল কালচারাল যে গান বাজনা ওগুলো থাকবে, ট্রাইবাল ফোক ডান্সও আমাদের থাকবে, সংগ্রাই নৃত্য থাকবে। আর সবশেষে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ম্যাজিক শো। ম্যাজিক শোতে থাকছে ধর্মনগরের বিখ্যাত, আমরা ওনাকে চিনি, প্রীতমর নাম, ও ইন্ডিয়াস গট ট্যালেন্টে গিয়েছিল। তো ও আসছে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তো প্রথম দিন আমাদের মোটামুটি শিডিউল থাকবে। আর দ্বিতীয় দিন আমাদের 27 তারিখ অর্থাৎ 27 ফেব্রুয়ারি সেম টাইম সেমই থাকবে, বিকেল 4:30টায় আমাদের প্রোগ্রাম শুরু হবে। ক্লোজিং সেরিমনির পরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকবে, যেমন বেস্ট এসএইচজি স্টল, সবচেয়ে বেশি প্রোডাক্ট কোন স্টল বিক্রি করতে পেরেছে তার উপর বেস করে একটা সখী সম্মেলন আমরা টেন্টেটিভ একটা প্ল্যান করেছি, যেখানে দিদিদের নিয়ে এবং যারা বিজনেসম্যান আছেন ওনাদের নিয়ে একটা আলোচনা সভা হবে। তারপর সেইভাবে কিছু ডান্স পারফরমেন্স এবং কিছু গান থাকবে। তারপরে ট্রেডিশনাল কস্টিউম শো থাকবে, যেখানে আমাদের যে বিভিন্ন ট্রাইবস আছে ওনাদের যে কালচারটা আছে ওনারা শোকেস করবেন। এবং লাস্টলি আমাদের সারেগামাপার একজন বিখ্যাত শিল্পী আমরা বলতে পারি কিষান দাস, উনি আসবেন আমাদের সবার জন্য লাইভ পারফরমেন্স দিতে। তো এই মোটামুটি 2 দিনের প্রোগ্রাম আমাদের 26 তারিখ 27 তারিখ। ভেন্যু থাকছে রূপাইছড়ি আরডি ব্লক, সময় বিকাল 4:30 থেকে মোটামুটি 9টা থেকে 10টা অবধি 2 দিনই। তো সবাই আসবেন আমাদের ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং টিআরএলএম এর যে টিম আছে সবার তরফ থেকে আমরা আপনাদের সবার উপস্থিতি কামনা করি, যাতে আমরা সুন্দরভাবে এই প্রোগ্রাম করে এগিয়ে যেতে পারি। চিকিৎসার পরিশ্রমের স্বীকৃতিও যেন আটকে গেছে, এমন সংখ্যার মধ্যে পড়েছেন জিবি ট্রমা সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জানা যায়, নভেম্বর মাস থেকে বেতন পাচ্ছেন না সেন্টারে 4 জন ডাক্তার সহ মোট 22 জন স্বাস্থ্যকর্মী। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের আর্থিক পরিস্থিতি সংকটে পড়েছে এবং কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছেন, দপ্তরের অবহেলা ও তদারকির অভাবে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বেতন বন্ধ থাকা সত্ত্বেও রোগীর সেবা থেকে অব্যাহতি নিচ্ছেন না তারা। তবে দীর্ঘ সময় এই পরিস্থিতি চললে মানসিক ও আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে, কিন্তু এখনো কোনো স্থির তথ্য বা সমাধান সামনে আসেনি। এই পরিস্থিতিতে রোগীর সেবায় প্রভাব ফেলতে পারে, এটি নিয়ে সংশ্লিষ্টরা চিন্তিত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা 2024-এ জুলাই মাসে জয়েন করেছিলাম ট্রমা কেয়ার সেন্টারের ট্রমা কেয়ার সেন্টারের আন্ডারে। দুজন অ্যানাস্থেসিওলজিস্ট, একজন এমও, আর নার্সিংয়ে স্টাফ নার্স রয়েছে, ড্রেসার রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। কিন্তু আমরা বিগত নভেম্বর থেকে আমরা স্যালারি পাচ্ছি না। তো সবারই পরিবার আছে, সবাই সবকিছু আছে, তারপরে আমরা কাজ করে যাচ্ছি পাবো আশায়। যার কাছেই যাচ্ছি সবাই বলছে যে হ্যাঁ স্যালারিটা পাবে, কিন্তু কবে পাবো এটা কেউ শিওর করে বলছেন। সমস্যাটা হচ্ছে এখানে আমরা ট্রমা সেন্টারে বিগত 22 জন আমরা কর্মচারী কাজ করছি। এর মধ্যে এমও 2 জন, একজন অ্যানেস্থেসিয়ার, একজন এখানে ট্রমার আরএমও হিসেবে আছে, নার্সিং অফিসার আছে, এমপিডব্লিউ আছে, ওটি টেকনিশিয়ান আছে, মানে সব মিলে টোটাল 22 জনের মতন আছে। তো এখানে কথা হচ্ছে যে লাস্ট নভেম্বর মাস থেকে এখানে বেতন হচ্ছে না। তো কেন হচ্ছে না জিজ্ঞেস করলে বলছে দ্যাট ডাজন্ট নো, তারা জানে না যে কিসের জন্য, মানে পুরো রিজনটা আমাদেরকে বলেও না, সঠিক রিজনটা কিসের জন্য হচ্ছে না, বলে ফান্ড চলে গেছে, ফান্ড আসছে না সেন্ট্রাল থেকে। দেখেন আমাদেরকে যে রিক্রুটমেন্ট করলো, আমাদের থেকে রিক্রুটমেন্ট করেছে, আমাদের করেছে আমাদের এজিএমসির আমাদের যে হায়ার অথরিটি, আমরা এমএস স্যার, আমরা তার আন্ডারে কাজ করি। বেতন দেওয়ার দায়িত্ব তারা, কোত্থেকে ফান্ড ম্যানেজ করে আনবে এটা তো আমাদের দায়িত্ব না। ঠিক আছে, আমরা নিষ্ঠাভাবে আমরা পরিশ্রমিক দিয়ে যাচ্ছি, খুব মানে ইচ্ছা করেই ভালোভাবেই আমরা কাজ করে সুনামের সাথেই ট্রমা সেন্টারে কাজ করে যাই। 1 মাসের বেতন হচ্ছে না, আমাদের কোনো কমপ্লেন নেই। হ্যাঁ করলাম, লেট হতেই পারে, বেতন আসতে লেট হতেই পারে, 1 মাস 2 মাস 3 মাস এরকম বিগত 4 মাস হতে চলছে, মানে বেতনই হচ্ছে না। আজকে আবার আমরা এটা নিয়ে ফাইনালি বসতে গেলাম আমাদের এমএস স্যার, আমরা সুপিরিয়রের সাথে। তারা বললো যে এটা আপনারা ডিএইচএসে যান, ডিএইচএসে গিয়ে কথা বলুন। ডিএইচএসে গেলাম, ডিএইচএসে বললে যে এটা হবে, ওই কেউই মানে রেসপন্সিবিলিটি নিতে রাজি না যে কবে আসবে ফান্ড বা কি আসবে বিষয় বা হবে, এরকম কিছুই হচ্ছে না। এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যতদিন না ফান্ড আসে কিছুকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবো ডিউটি। পরিবারের অতি সাধারণ ঝগড়া যেন রূপ নিল প্রাণঘাতী অপরাধে। আসামের শ্রীভূমি জেলার নীলামবাজারে এক ঘৃণ্য হত্যাকাণ্ডে শোক এবং আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, সামান্য পারিবারিক কলহের জেলে জয়নাল উদ্দিন কুঠার দিয়ে নিজের স্ত্রী সাফিয়া বেগমকে হত্যা করে। হত্যার পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ঘটনাস্থলে পৌঁছে নীলামবাজার পুলিশের ফরেনসিক টিমের সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে ঘটনাটি পারিবারিক কলহের কারণে সংঘটিত হয়েছে, তবে অন্য কোনো রহস্যজনিত কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ গভীর তদন্ত চালাচ্ছে। এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার মার নাম কিতা? সোফিয়া। কি তো হইছে ঘটনা, কিলা মারছো? আমার বার্থডে আনি আমার লাদাই আমার মা ধরে দিল, আমার মারে গুলাব দি তিনজে মারজয়। তুমি সব দেখছো নি? ও আমি দেখছি, আমি আসলাম। সে মারছে? আমার বাপে মারজয়। মারছন? ও বাদে কিতা করছন? বাদে তো তান কুড়াল লই দৌড়াইয়া গেছো কুম্বা দি। নীরব রাতে আবারও কুকুর পাচারের ছায়া দেখা দিয়েছে। মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত চাকমাঘাট চম্পলাই এলাকায় রাতের আধারে 4-5টি দেশি প্রজাতির কুকুর বস্তাবন্দি অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হয়। পরদিন সকালে এলাকাবাসীর নজরে আসে এই অবস্থা। তারা সঙ্গে সঙ্গে মুঙ্গিয়াকামি থানায় খবর পাঠান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ত্রিপুরার একমাত্র কুকুর সংরক্ষণকারী সংস্থা পশম আগরতলা থেকে ছুটে এসে কুকুরগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এই পাচার বাণিজ্যের সঙ্গে কয়েকজন পরিচিত ব্যক্তির নাম জড়িত রয়েছে, বিশেষ করে লনসা ত্রিপুরা ও বাদল দেববর্মা। এলাকাবাসীর কথায় দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কুকুর পাচার চক্র সক্রিয়, তাই প্রশাসনের তৎপর নজরদারি প্রয়োজন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সচেতন নাগরিকরা মনে করছেন, যদি পুলিশ ও সংরক্ষণ সংস্থা সময়মতো পদক্ষেপ না নেয় তাহলে এই পাচার চক্র আরো বড় আকার নিতে পারে। স্পষ্টতই ত্রিপুরায় কুকুর পাচার চক্রের সমস্যা আবারও সক্রিয়।
পানি সম্পদ সংরক্ষণ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপই একমাত্র উপায় যাতে এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলতে হারার নামটা কি তা? লঞ্চা। ও মারে জিনিস আমি খেতে পারি না। বলতে এরপরে এখান থেকে নিচে কাটা দেখছে না? না, কয়টা কুত্তা আসলো এখানে? এই জায়গাটার নাম কি তা? তোমরা এই পাড়ার নাম কি তা ধরে? চাম্পলাই। কেডা কুত্তা দেখছে কই ধরো না? চাকমাঘাট চাম্পলাইয়ে একটা খবর পাই, এখানে কিছু কুকুরের স্মাগলিংয়ের জন্য আটকে রাখা হয়েছে। আমাদের লোকালস থেকে কিছু খবর যায়, তো সাথে সাথে আমাদের টিম ছুটে আসে এবং এখানে এসে আমরা দেখতে পারি বস্তার মধ্যে কিছু স্ট্রিট ডগকে মুখ বেঁধে বস্তার মধ্যে খুব বাজেভাবে আটকে রাখা হয়েছে। ওদেরকে আমরা উদ্ধার করি এবং আমাদের শেল্টার হাউসে ওদেরকে আমরা এখন নিয়ে যাচ্ছি। আর আমাদের তরফ থেকে একটা এফআইআর আমরা করব। বাকিটা যে আইনের বিষয় আছে ওইটা স্যার তারা দেখবেন। কোন জায়গা এটা? এটা চাকমাঘাট চাম্পলাই এরিয়া। আপনার নাম? আমার নাম সবিক সিনহা। আপনারা কোন স্টেশন থেকে? আমরা পসেম এনজিও থেকে এসেছি। এখন তো কারোর নাম টাম পাওয়া গেছে যে এখন অবধি তো পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রেম প্রত্যাখ্যান কখনো কখনো এতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে যা আজকের দিনে খোয়াই জেলা ও দায়রা আদালতের রায়ে প্রমাণিত হলো। 1996 সালের এক কুৎসিত হত্যাকাণ্ডে 30 বছর পর অভিযুক্ত রতন দেববর্মা অবশেষে দোষী সাব্যস্ত হয়ে জীবনব্যাপী কারাদণ্ড পেলেন। ঘটনাটি ঘটে 1996 সালের 25শে সেপ্টেম্বর। মান্দাইয়ের লঙ্কামুড়া এলাকায় ছবিরানী দেববর্মা বড় বোনের বাড়িতে বেড়াতে আসেন। অভিযোগ, প্রতিবেশী রতন দেববর্মা ছবিরানীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষেপে তিনি রাতেই বাড়ির উঠোনে কুড়োল দিয়ে ছবিরানীকে নৃশংসভাবে হত্যা করেন। পরের দিন 26শে সেপ্টেম্বর নিহতের বড় ভাই বিনয় দেববর্মা খোয়াই থানায় মামলা দায়ের করেন। হত্যার পর রতন 30 বছর পলাতক ছিলেন। আদালত নানা সময়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলেও অবশেষে 21শে আগস্ট 2025 তারিখে তিনি আত্মসমর্পণ করেন। দীর্ঘ শুনানিতে 10 জন সাক্ষী আদালতে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত 2 নাবালক শিউলি দেববর্মা ও বিনি দেববর্মা গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেন। শেষে খোয়াই জেলা ও দায়রা আদালতে বিচারক মানবেন্দ্র দেববর্মা রতন দেববর্মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলাটি পরিচালনা করেছেন সরকার পক্ষের আইনজীবী বিকাশ দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এডিশনাল সেশন জাজ শ্রী মানবেন্দ্র দেববর্মা আসামি রতন দেববর্মাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ঘটনার বিবরণে প্রকাশ, 1996 সালে লঙ্কামুড়া মান্দাই নিবাসী শ্রীমতী ছবিরানী দেববর্মা কুয়াইয়ের মুদি বাড়িতে তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। ওই দিন রাত্রেবেলা আসামি রতন দেববর্মা তাহাকে ছবিরানী দেববর্মাকে কোরাল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। সেই ঘটনার 2 জন প্রত্যক্ষদর্শী ছিল। পরের দিন ছবিরানী দেববর্মার বড় ভাই বিনয় দেববর্মা আসামির নাম দাম দিয়ে কোয়াই থানাতে মামলা করে এবং মামলার তদন্ত শুরু হয়। তদন্ত শেষে 1998 সালে সেই মামলার চার্জশিট দেওয়া হয়। এতদিন আসামি পলাতক ছিল। গত জুন মাসে 2025 সালের জুন মাসে আসামি আদালতে আত্মসমর্পণ করে। তারপর দীর্ঘদিন শুনানির পর আজ আমাদের আদালত সেই আসামির বিরুদ্ধে এই শাস্তি শুনিয়েছে। আগরতলা প্রজ্ঞা ভবন আজ যেন উৎসবমুখর হয়ে উঠল। আনন্দ আর উত্তেজনার মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহের হাতে মৎস্য দপ্তরের গ্রুপ বি ক্যাটাগরির নতুন কর্মকর্তাদের যোগদানের অফারপত্র তুলে দেওয়া হলো। মোট 53টি পদে 52 জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং আজ তারা প্রত্যেকেই হাতে কলমে নতুন সুযোগের আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র পেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এবং সচিব দীপা ডি নায়ার। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো না, বরং রাজ্যের যুব প্রজন্মের জন্য নতুন দায়িত্ব, নতুন উদ্দীপনা এবং নতুন স্বপ্নের সূচনা হলো। নতুন কর্মকর্তারা এবার মৎস্য দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সরাসরি অবদান রাখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে আমি আজকে অত্যন্ত খুশি যে আজকে আপনারা এখানে 52 জন যারা নিয়োগপত্র আজকে পাবেন তাদের সাফল্য আমি কামনা করছি। আপনারা ত্রিপুরা রাজ্যের যে সরকারি পর্যায়ে আপনারা কিন্তু আজকে তো অফার পেলেন,
অফারের পরে আপনার যখন চাকরিতে যোগদান করবেন অ্যাকসেপ্টেন্সের পর, তারপরে কিন্তু আপনারা আমরা ধরে নিতে পারি নাও ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট। এবং এটা কিন্তু এত স্বচ্ছতার সাথে আপনারা এত টিপিএসসির মাধ্যমে নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের মেধার মাধ্যমে আপনারা কিন্তু আমরা কিন্তু চাকরি দেইনি আপনাদেরকে, আপনারা নিজেরাই কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন, নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পেয়েছেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা খালি যেটা হওয়া উচিত ছিল আগে 30-35 বছরের রাজত্ব দেখেছি, 5 বছরের রাজত্ব দেখেছি, তার আগেও এটাই হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয়। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার সেই কথাটাই বলছিলেন, যেটা গরিব মানুষ, গরিব ছেলে, সে যখন একটা বস্তির বাড়ির থেকে বেরোচ্ছে বা খুব মানে গরিব ফ্যামিলির থেকে বেরোচ্ছে, সে জানে না কোন নেতাকে ধরতে হবে, কোন মিনিস্টারকে ধরতে হবে, তার অ্যাপ্রোচই নেই। তো ওইসব লোকদের জন্য আমাদের কিছু করা উচিত, আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে যাওয়া উচিত। আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি এগুলো হয়, তাহলে কিন্তু আমরা যে কারণে জনপ্রতিনিধি হয়ে সরকার এসছি তার জাস্টিফাই কিন্তু আমরা করতে পারবো, যে আমাকে যে কাজ দেওয়া হয়েছে আমি জাস্টিফাই করে আমি সেই কাজটা করছি আজকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।